হেলিকপ্টার থেকে তখন গুলি করতেছিল। প্রত্যেকটা হাসপাতালে লাশের সারি, ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতালে লাশের সারি। খুনি হাসিনা এবং তার দূষণ, তার পেটুয়া বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আসা মধুর ক্যান্টিনে তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং হামলার পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদেরকে এমন ভাবে রক্তাক্ত করলো, এবং আমাদের ভাই বোনদেরকে যখন আমরা ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম, হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন আমি হাসপাতালে ভাই বোনদেরকে সাথে আমি ছিলাম, এক্সরে রুমে ছিলাম। ওইখানে দেখতে পেলাম আমাদের খুনি হাসিনা এবং তার দূষণরা ছাত্রলীগ ওই এক্সরে রুমে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। ওই সময় হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেছে, এবং ইন্টারনেট যখন ব্ল্যাক আউট হয়েছে আপনারা ফিল করছেন কিনা, হঠাৎ করে দুনিয়া অন্ধকার। এই আন্দোলনটা পুরোটা ছিল সোশ্যাল মিডিয়া বেস। প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা এবং বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত তারা রেসপন্স করেছে, এবং আবু সাইদের মতো তারা যেভাবে তাদের দুই হাতকে প্রসারিত করে তারা বুক পেতে দিয়েছে, আমি মনে করি এই জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যে ভাই বোনরা ছিল। 24 ছাত্র জনতা অভ্যুত্থান, এটা ছিল এই দেশের আপমর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। আমরা জানি গত 16 বছরে এক ধরনের ফ্যাসিবাদী শাসন এবং শোষণের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। গত 16 বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে। এদেশে মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সবার লড়াই ছিল, কিন্তু একটা ইউনাইটেড ফোর্স, সর্বদলীয় ছাত্র ঐক্য অথবা রাজনৈতিক দলের মধ্যে একটা নেগোসিয়েশন, সেটা আমরা দেখতে পাইনি। আমরা সবসময় দেখতে পেয়েছি একটা ডিভাইড এন্ড রুল, অথবা আন্দোলন শুরু হওয়ার আগে একটা আদর্শিক অথবা সাংস্কৃতিক একটা দ্বন্দ্ব, যে কারণে আন্দোলনগুলো কখনো গণমানুষের হয়ে উঠতে পারেনি। আমরা যদি দেখি 13 সালে, এখানে আপনারা যারা আছেন সবাই রাজনীতি সচেতন, 12, 13, 14 সালে প্রচুর আন্দোলন হয়েছে দেশে। শিবির আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে, ওই সময় বিএনপি আন্দোলন করতেছে, বিভিন্ন আন্দোলন হয়েছে। এরপরে যদি আমরা দেখি 18 সালে, ওই সময় অনেকগুলো আন্দোলন হয়েছে, এবং 18 পরবর্তী ক্যাম্পাসগুলোতে ডাকসু নির্বাচনের পরে প্যারাডাইম শিফটিং হয়েছে। কিন্তু দেখা গেছে সকল আন্দোলনগুলো সকল অংশীজনদেরকে নিয়ে একটা যে কালেকটিভ কোঅপারেশন, একটা যে ম্যাস আপরাইজিং যেটাকে আমরা বলি, সেটা আমরা দেখতে পাইনি। সবাইকে ইনফ্লুয়েন্স করতে পারে। কিন্তু এই 24 ছাত্র জনতা অভ্যুত্থান, এই আন্দোলনের শুরু থেকে আমরা দেখতে পেয়েছি এটা সবাইকে একত্রিত করতে পেরেছে। তো এই ক্ষেত্রে সবাইকে একত্রিত করতে পারা, এটা মূল কারণ হলো এখানকার যে ভাষাগুলো ছিল, যে কর্মসূচিগুলো ছিল, এটা সব সার্বজনীন ছিল, এটা সবাই গ্রহণ করেছে। এগুলো এই কর্মসূচিগুলো অথবা কর্মসূচির যে নামগুলো ছিল, এগুলো কখনো মতাদর্শিক দ্বন্দ্বের মধ্যে পড়ে নাই। তো যে কারণে এটা সবাইকে, সকল অংশীজনদেরকে অ্যাট্রাক্ট করতে পেরেছে। যেহেতু আমার এক্সপেরিয়েন্স জানতে চাওয়া হয়েছে, এই আন্দোলনের 5 জুন থেকে 34 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম, এবং আমি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি 2017 সালে। এরপর থেকে এখানে যারা সমন্বয়ক আছে, মাহমুদ আব্দুল্লাহ ভাই, নাহিদ, আসিফ, হাসানাতুল্লাহ, সার্জিস, ওরা আমাদের ব্যাচমেট, তাদের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ ছিল, আমরা একসাথে ক্যাম্পাসে কাজ করেছি। তো আপনারা জানেন, যেহেতু আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, আজকে এখানে আমি আসছি আমার কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আমি আসি নাই। আমি এটা বলে থাকি, আমার রাজনৈতিক একটা স্বার্থ থাকতে পারে অথবা আমার দলীয় স্বার্থ থাকতে হবে, কিন্তু আমি 24কে আমি দলীয় স্বার্থ অথবা রাজনৈতিক স্বার্থের মধ্যে একটা প্যারোকিয়াল অথবা ন্যারো জায়গা আমি এটাকে নিয়ে যেতে চাই না। এটা অনেক ব্রড একটা জায়গা। আমরা আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে হারাতে দেখেছি। আমরা 2000 ভাই বোনকে হারিয়েছি, 40,000 আমাদের ভাই বোন তারা পঙ্গু হয়েছে। সুতরাং এটাকে কোন একটা দলের অথবা কোন একটা গ্রুপের মধ্যে এটাকে সীমাবদ্ধ করতে আমরা চাই না। তো আন্দোলন যখন শুরু হয়েছিল, আমরা একসাথে মূল সমন্বয়ক যারা ছিল, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু সবাই আমরা একসাথে বসে প্রথম দিকে পলিসি মেকিং থেকে শুরু করে সব কাজগুলো করতাম, এবং এই আন্দোলনটাকে বিভিন্ন সেগমেন্টে আমরা ভাগ করতে পারি। অনেকগুলো ঘটনার সাথে আমি যুক্ত ছিলাম এবং আমরা যুক্ত ছিলাম, আমরা একসাথে কাজ করেছি। প্রথম দিকে আপনারা জানেন 5 জুন থেকে যখন আন্দোলন শুরু হয়, সাধারণ শিক্ষার্থীরা সবাই স্বতঃস্ফূর্ততার সাথে এখানে তারা আসে, এবং আমরা একসাথে বসে ঠিক করি এই জায়গায় আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে দেব। কিন্তু আমাদের ছিল আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে আমরা যাবো না। আমাদের এখানে টার্গেট ছিল আমরা গ্রেটার পারপাস নিয়ে, আমরা কমন গোল নিয়ে আমরা কাজ করবো। আমরা যদি ওই সময় যদি আমি আমার শিবির পরিচয় নিয়ে যেতাম, কেউ যদি ছাত্রদল পরিচয় নিয়ে যেত, অথবা কোনো যদি অন্য কোনো সংগঠনের পরিচয় নিয়ে ওখানে যাইতো, তখন দেখা যেত এখানে একটা ক্ল্যাশ শুরুতেই তৈরি হয়ে যেত, যেটা আমরা গত 16 বছর আমাদের সকল আন্দোলনগুলো ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল। তো সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এখানে কোনো ধরনের মতাদর্শিক দ্বন্দ্বের মধ্যে আমরা জড়াবো না, এবং কেউ আমরা এখানে দলীয় ব্যানার নিয়ে যাবো না।
এবং আমরা কর্মসূচিগুলোকে সাধারণ করার চেষ্টা করি। তো প্রথম থেকে 5 জন থেকে 30 জন পর্যন্ত এই সময় স্বতঃস্ফূর্ততার সাথে সবাইকে কানেক্ট করা এবং সব কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা জানি সেন্ট্রাল লাইব্রেরি থেকে সবকিছু শুরু হয়েছিল। তখন পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা এবং তার দোসররা তারা একটু কমেন্ট করুক আমাদের আন্দোলনটাকে নিয়ে। আমরা কাজ করতেছিলাম, মাঠে যাচ্ছিলাম এবং 9 তারিখের দিকে আপনারা দেখতে পেয়েছেন হাইকোর্টের মাধ্যমে তারা চাইছিল এটাকে কিছুদিনের জন্য এটাকে ইস্তফা দেওয়া এরকম। তো একটা গ্রুপ এখানে এজেন্সির লোকরা তারা বিভিন্ন ভাবে তারা নেগোশিয়েট করার চেষ্টা করছে। তখন আমাদের পক্ষ থেকে আমরা বলতে যারা ছাত্র জনতা, এখানে আমরা বলতে শিবির ধরে না কি ছাত্র জনতা, তো আমরা তখন বললাম হচ্ছে আন্দোলনটা হচ্ছে রাজপথে সমাধান হবে, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে এখানে আমরা আমাদের আন্দোলনটা আমরা করবো না। তো এই আন্দোলন করতেছিলাম, কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের মন্ত্রী অথবা ফেসিস্ট হাসিনা অথবা তারা কোনো ধরনের কমেন্ট করছিল না। তো আপনারা দেখতে পাইছেন 14 তারিখ খুনি হাসিনা সে হচ্ছে একটা প্রেস কনফারেন্স ছিল, ওই প্রেস কনফারেন্সে তার যারা তুষামতি করতো এর মধ্যে সে একজন কোয়েশ্চেন করছে, পরবর্তীতে সে বলছে আমি কি আমাদের হচ্ছে কোটাটা কি আমি রাজাকার নাতিপতিদেরকে দিব। তো আমরা এই মোমেন্টামের জন্য কিন্তু বসেছিলাম। তো ওইটা দেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন একটা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ, আমাদের ভাই বোনরা তারা রাস্তায় নেমে পড়েছিল এবং তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছিল এবং পাশাপাশি অন্যান্য ক্যাম্পাসগুলোতেও আমরা দেখতে পেয়েছি। ততক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান ছিল আমরা কোনো ধরনের ক্যাজুয়ালিটিসে যাব না, কোনো ধরনের মারামারি ধস্তাধস্তিতে আমরা যাব না, কারণ আমাদের এর আগে একটু ওর্স কি বলে এক্সপেরিয়েন্স আছে। আপনারা জানেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা আমাদের সেশন হয়েছিল। ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন করে এবং ওই নির্যাতনের পরে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যায়। ক্যাম্পাসের স্বাভাবিক যে অ্যাক্টিভিজম, সাধারণ শিক্ষার্থীরা ভয় পাওয়া যায়, ছাত্রলীগ তখন থেকে আবার তারা দানব হয়ে ওঠে। তো আমরা প্রথম দিকে প্ল্যান ছিল কোনো ধরনের যেন হচ্ছে ক্যাজুয়ালিটিস না হয়, কোনো ধরনের যেন মারামারি না হয়। এবং মাহমুদ আলমের সাথে আমার রেগুলার তখন আলাপ হতো এবং আমরা আলাপ করতেছিলাম। তো ওই দিন যেদিন তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগান হলো সারা রাতে এবং সকালে আবার ফুটবল ছিল, আপনারা অনেকে ফুটবল দেখছে। তো সকাল থেকে আমরা আলাপ করতেছিলাম, আমরা শুনতে পারতেছিলাম, আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল খুনি হাসিনা এবং তার দূষণ, তার পেটুয়া বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আসা মধুর কেন্দ্রে তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। 15 জুলাই আপনাদের তো মনে আছে, এখানে আমি অনেকে দেখতে পাচ্ছি যারা তখন ওই সময় রাজপথে ছিল। তো তখন সকাল থেকে আমরা প্ল্যান করতেছিলাম মানে কোনো ধরনের ক্যাজুয়ালিটিস না হয়। মাহফুজ আলমের সাথে আমার বারবার আলাপ হচ্ছিল, নাহিদ আসিফের সাথেও তখন আলাপ হচ্ছিল। পরবর্তীতে ওই দিন দুপুর 12টায় হচ্ছে রাজভাস্কর্যে একটা প্রোগ্রাম ছিল এবং ওই হাসিনা খুনি হাসিনা তার যে কমেন্ট করছে ওটার প্রতিবাদে, এবং দুপুর 2টায় নিষিদ্ধ ছাত্রলীগ তারাও রাজুতে হচ্ছে প্রোগ্রাম দেয়। তো আমাদের প্রোগ্রামটা স্বাভাবিকভাবে শুরু হয়, সবাই স্বাভাবিক অবস্থায় ছিল, আমরা কোনো ধরনের প্রস্তুতি ছিল না। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তো আমরা আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম যখন শুরু হয়, আমাদের বিভিন্ন গ্রুপ তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে বিশেষ করে হলপাড়া থেকে গিয়ে স্লোগান মিছিল দিয়ে শিক্ষার্থীদেরকে হলগুলো থেকে নিয়ে আসা হয়। তো ওই দিনে দুপুরের তখন সম্ভবত 1:40-45 দিকে যখন হলপাড়ার দিকে আমাদের একটা টিম তারা হচ্ছে স্লোগান দিচ্ছিল, তারা ডাকতেছিল শিক্ষার্থীদেরকে, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর বোনদের উপর হামলা করে। তো তখন হামলা যখন হয় তখন আমরা যারা রাজভাস্কর ছিলাম তখন আমরা সবাই একসাথে যাই এবং ওইখানে আমাদের ভাই বোনদের উপর সন্ত্রাসী ছাত্রলীগ এবং হচ্ছে বহিরাগতরা নির্বিচারে আমাদের উপর হামলা চালায়। এবং হামলার পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদেরকে এমন ভাবে রক্তাক্ত চেহারাগুলো আমাদের সারা দেশে তখন ছড়িয়ে পড়ে। এবং আমাদের ভাই বোনদেরকে যখন আমরা ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম, হাসপাতালে নিয়ে গেছিলাম, তখন আমি হাসপাতালে ভাই বোনদেরকে সাথে আমি ছিলাম, এক্সরে রুমে ছিলাম। ওইখানে দেখতে পেলাম আমাদের খুনি হাসিনা এবং তার দোসররা ছাত্রলীগ ওই এক্সরে রুমে আমাদের ভাই বোনদের উপর তারা হামলা করেছে। তো ওই হামলা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমাদের এই আন্দোলন আমরা কোটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না। খুনি হাসিনার তার হচ্ছে পতন নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব। তো তখন থেকে আমাদের মূলত এক দফা আন্দোলন তখন থেকে আমাদের মাথায় চলে আসে এবং তখন থেকে আমরা এক দফা খুনি হাসিনার পদত্যাগ না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ডিটারমাইন্ড হয়ে যাই। তো এই পরবর্তীতে আমাদের প্ল্যান ছিল ওই দিন সন্ধ্যায় আমরা প্রতিরোধ গড়ে তুলবো এবং চাঙ্গারপুর থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। কারণ আপনারা জানেন এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের 3টা হল, শহীদুল্লাহ হল, একুশে হল এবং এফএস হল থেকে
ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। তো আমাদের প্ল্যান ছিল আমাদের জায়গা থেকে আমরা সন্ধ্যার পরে আমাদের ছাত্রদল বন্ধুদের সাথে তখন আলাপ হয়েছিল। শিবিরের ভাইরা মহানগর থেকে যারা আশেপাশে আছে তারা ওই সময় চাঙ্গারপুরে চলে এসেছিল, বামপন্থী ছাত্র সংগঠনের যারা ছিল তারা এসেছিল, এবং হচ্ছে মূল সমন্বয়ক যারা ছিল তারা তখন আসছিল। আমাদের প্ল্যান ছিল ওই দিনেই 15 জুলাই মাগরিবের পরে আমরা ওইখান থেকে সায়েন্সের 3টা হল, এই 3টা হল নিয়ে আমরা মিছিল নিয়ে সন্ত্রাসী যারা বহিরাগত আছে আমরা তাদেরকে আমরা হচ্ছে ক্যাম্পাস থেকে বের করে দেবো এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে আমরা প্রত্যেকটা হল থেকে আমরা বের করে দিয়ে আমরা ছাত্রলীগ মুক্ত করবো। তো ওই দিন আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা হলে হলে, বিশেষ করে সায়েন্সের 3টা হলে গিয়েছিলাম, কিন্তু ভাইদের বললাম যে আরেকটু সময় নেওয়া দরকার, প্রস্তুতির আমাদের ঘাটতি আছে, অথবা আমাদের আজকে করলে আমাদের হিতের বিপরীত হতে পারে। তো তখন থেকে এই যে আপনার 15 জুলাই থেকে আপনার হচ্ছে 18 তারিখ পর্যন্ত এটা একটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা হচ্ছে টাইম ফ্রেম। আবার 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম, 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম, আবার 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। এবং এই প্রত্যেকটা টাইম ফ্রেমে হাজারো ইনসিডেন্ট আছে এবং এই প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অনেকগুলো স্মৃতি আমাদের আছে। এবং এই অসংখ্য স্মৃতিগুলো সময়ের পরিক্রমায় আমরা আমাদের জায়গা থেকে আমরা বলবো। এবং এই যে এই সবকিছু আমরা যে কোঅপারেশন করতে পারা, কাজ করতে পারা, এখানে আমাদেরকে মূল সাহায্য জুগিয়েছে আমাদের শহীদরা। এবং যে 15 তারিখের যে ঘটনা, 15 তারিখে যে হামলা, এই হামলার মাধ্যমে আলটিমেটলি আমাদের খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করতে আমাদেরকে সহায়তা করে। তো এর মাধ্যমে পুরো আন্দোলনটা তখন একদম তুঙ্গে উঠে যায়। এবং ওই দিন যখন 16 তারিখের শহীদ মিনারে ওই প্রোগ্রামটা হচ্ছিল, তখন আমরা খবর পেলাম আমাদের রংপুরে আমাদের আবু সাইদ ভাই শহীদ হয়েছে, চট্টগ্রামে আমাদের ওয়াসিম ভাই শহীদ হয়েছে, এবং শান্ত ভাই সহ সারা দেশের মোট 6 জন ভাই শহীদ হয়েছে। তখন আমরা ডিটারমাইন্ড আমরা আর কোনোভাবে এই শহীদদের সাথে বিক্রয় করতে পারি না, খুনি হাসিনার পতন নিশ্চিত করে আমরা আমাদের এই আন্দোলন সমাপ্ত করবো, এর সাথে কোনো ধরনের নেগোসিয়েশন চলবে না। এবং পরবর্তীতে কর্মসূচি কি দেওয়া হচ্ছে এটা নিয়ে আমরা দীর্ঘ আলাপ করলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের পরবর্তী দিনের কর্মসূচি আমরা দিব হলো কফিন মিছিল। এবং এই কফিন মিছিলের জন্য আমরা ক্যাম্পাসে হচ্ছে কফিন ঢোকাবো এবং এগুলোর উপর পতাকা, জাতীয় পতাকা। তো এটা কিভাবে করছে এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বলছি, এটা ঢুকাইতে আমাদের প্রচুর ব্যাগ পেতে হয়েছিল। তো পরবর্তীতে 17 জুলাই কফিন মিছিল এবং ওইখানে হামলা হয়। এবং এর মধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছে ওই আন্দোলন ওই ক্যাম্পাসটাই বন্ধ ঘোষণা করে দেওয়া হবে। তো এটা খুবই ক্রিটিক্যাল টাইম ছিল, তখন কি করা যায়। তখন আমরা এর মধ্যে আলাপ করলাম আমরা হলে অবস্থান করবো, কারণ 16 জুলাই সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয় এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হয়, হল স্বাধীন হয়। তো হল স্বাধীন হওয়ার পরে এখন হলের স্বাধীনতাকে রক্ষা করা এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তো 17 জুলাই গাইবান্ধা জানা যায় যখন হামলা হয়, পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা ভয়ে অনেক ক্ষেত্রে আছে তারা চলে যাচ্ছিল, পরিবার থেকে প্রেশার ক্রিয়েট করতেছিল। তখন আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, সবাইকে বলতেছিলাম সবাইকে শেষ পর্যন্ত হলে থাকতে হবে এবং আমরা শেষ পর্যন্ত হলে থাকবো। এবং হলে যেন আমাদের সুরক্ষা এনশিওর করা হয়, শিক্ষকদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, সাদা দলের শিক্ষক, বামপন্থী যারা শিক্ষক নেটওয়ার্ক স্যারদের সাথে আমরা কথা বলেছিলাম, স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম আপনারা আসেন আমাদের প্রত্যেকটা হলে গিয়ে আপনারা অবস্থান করেন, শিক্ষার্থীরা এরকম অনিরাপদ অবস্থা তারা কোথায় যাবে, কারণ আপনারা যারা ওই সময় মাঠে আপনারা সবাই ছিলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা শাহবাগে অবস্থান করছিল, শাহবাগে যারা যাচ্ছিল তাদেরকে নির্মম নির্যাতন করতেছিল, কাটাগোনার ওইখানে ছিল, নীলকেন্দ্র ওইখানে ছিল, প্রত্যেকটা জায়গায় পলাশির ওইখানে ছিল। শিক্ষার্থীরা যখন যাচ্ছে ব্যাগ নিয়ে তখন তাদের উপর নির্মম নির্যাতন করতেছে। এত অবস্থা, এতগুলো ছেলে মেয়ে তারা হঠাৎ করে হল বন্ধ করে দিচ্ছে, তারা কোথায় যাবে। তখন আমরা বারবার স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম আপনারা একটু অবস্থান নেন, আমাদের শিক্ষার্থী আমাদের ভাই বোনদেরকে তাদেরকে আপাতত হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে। তো যখন ক্যাম্পাস ভ্যাকেন্সি এবং বলা হচ্ছিল সন্ধ্যা 6টার মধ্যে হল ছেড়ে দিতে হবে, তো সর্বশেষ পর্যায়ে আমাদের ভাইরা তখন হল ছেড়ে দেয়। তখন আমরা সিদ্ধান্ত নিই এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়াই দিব, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ঢাকা এবং সারা দেশে। তো প্রাইভেট ইউনিভার্সিটির কিছু ভাইদের সাথে আমাদের যোগাযোগ ছিল, আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা এবং বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্ত তারা হচ্ছে রেসপন্স করেছে এবং আবু সাইদের মতো তারা যেভাবে তাদের দুই হাতকে প্রসারিত করে তারা বুক পেতে দিয়েছে, আমি মনে করি এই জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যে ভাই বোনরা ছিল তাদের। তারা যদি 18 জুলাই এইভাবে যদি তারা না নামতো, তারা যদি তাদের বুককে প্রসারিত করে তারা যদি তাদের বুককে পেতে না দিত, তাহলে এই অন্য কিছু হতে পারত। এবং এই 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা
এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শহরের মধ্যবিত্ত শ্রেণী, যারা শিবির করে না, ছাত্রদল করে না, অন্য কোনো সংগঠন করে না, কিন্তু তারা রাজনৈতিক সচেতন। তারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তাদের যেভাবে রেসপন্স ছিল, এর মাধ্যমে এই পুরো আন্দোলনটাকে অনেক বেশি ত্বরান্বিত করেছে। তো 18 জুলাইয়ের এই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে, এবং মূল সমন্বয়কদেরকে একটা গ্রুপকে তারা কনভিন্স করার চেষ্টা করছিল, তাদেরকে চায়ের কাপের সংগ্রামের জন্য ডাকছিল এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল। তখন আমরা বললাম, এতগুলো শহীদ এবং আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি ভাই বোনেরা এইভাবে রক্ত দিল, এই রক্তের সাথে কোনো ধরনের সংগ্রাম চলতে পারে না। আমরা বারবার তখন বলেছিলাম, তখন আমরা দেখতে পেয়েছিলাম মূল সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ এবং সার্জিস হাসান, তারা সবাই পোস্ট করেছিল রক্তের উপর সংলাপ নয়, এরকম সবাই সব জায়গা থেকে পোস্ট করেছিল। এবং তখন আমি আমার জায়গা থেকে জামাতের সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলেছিলাম, আমি এবং তাদেরকে বলতেছিলাম, এত বড় একটা ম্যাচ আপরাইজিং, আপনারা এখানে স্বতঃস্ফূর্ত আপনারা রেসপন্স করেন, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করেন এবং আপনারা বিএনপির সাথে যোগাযোগ করেন, তারেক রহমানের সাথে যোগাযোগ করেন। এটার যদি সিটিবাগ যদি হাসিনা এবং আওয়ামী লীগ পাইতো এবং তারা যদি অপোজিশন থাকতো, এই ম্যাচ আপরাইজিংটাকে কাজে লাগে, তারা অনেক আগে রেজিস্ট্রেট করে ফেলতো। আপনারা একটু নামেন, আপনারা আমাদেরকে হেল্প করেন, ছাত্ররা আমরা আপনাদেরকে তাকিয়ে আছে, আপনারা আমাদেরকে সহায়তা করেন। তো উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছে এবং ওনাদের এখানে হিউজ কন্ট্রিবিউশন ওনাদের জায়গা থেকে ছিল। এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে। তখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেলে কি করতে হবে তার প্রস্তুতিও আমরা নিয়ে রেখেছিলাম। আমরা তখনই 9 দফার এই যে খসড়া, আমাদের একটা গ্রুপ ছিল, অনেকগুলো গ্রুপের সাথে আমরা কানেক্টেড ছিলাম। তো তখন এই 9 দফার খসড়াগুলো আমরা তখন তৈরি করেছিলাম এবং 9 দফাগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, এখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলনটা চলতে থাকে। তো ওইভাবে 9 দফাগুলো তৈরি করা হয়েছে। তো 18 জুলাই সম্ভবত 8:40 থেকে সম্ভবত এরকমই তখন ইন্টারনেট ব্ল্যাক আউট। এর আগ পর্যন্ত আমরা আসিফ মাহমুদের সাথে আমার কথা হয়, তখন আমরা কর্মসূচি করতেছিলাম কি দেওয়া যায় এবং কর্মসূচি শাটডাউন এটা অব্যাহত থাকবে এবং কর্মসূচি আর কি দেওয়া যায় এগুলো নিয়ে আলাপ হচ্ছিল। ওই সময় হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেছে এবং ইন্টারনেট যখন ব্ল্যাক আউট হয়েছে, আপনারা ফিল করছেন কিনা, হঠাৎ করে দুনিয়া অন্ধকার। এখন তো আমরা মোটামুটি একটা মেসেজ ধুম করে পাঠিয়ে দিচ্ছি আমেরিকাতে, যেখানে আছে কমিউনিকেশন খুব ইজি। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেল, মনে হচ্ছে কি হচ্ছে না হতেছে কিছু বুঝতেছি না, মুহূর্তের মধ্যে ডিসকানেক্ট। এবং এই আন্দোলনটা পুরোটা ছিল সোশ্যাল মিডিয়া বেস। সোশ্যাল মিডিয়ায় যে কোনো বিষয় কোথায় কিছু হলে সাথে সাথে এটা আপডেট আমরা পাচ্ছি না। কিন্তু যখন ইন্টারনেটে ব্ল্যাক আউট হয়ে গেল এবং কারফিউ জারি হলো, তখন সব কিছু ডিসকানেক্ট। তো তখন অফলাইনে যোগাযোগ করার চেষ্টা করলাম, নাম্বার গুলো বন্ধ পাচ্ছি, যাদেরকে ফোন দিচ্ছি। তো পরবর্তী দিন 19 তারিখ, তখন আমরা সকালে চেষ্টা করতেছিলাম, আমরা সকাল থেকে রিচ করতে পারতেছিলাম না। পরবর্তীতে প্রথমে আমার মোসাদ্দেকের সাথে কথা হয়, সে সব সমন্বয় ছিল, সে মোহাম্মদ করেছিল, আমি ফোন দিই। পরবর্তীতে তাকে কাটাপোড়ার এদিকে আসতে বলি, ওখানে একটা অফিস ছিল, ওখানে আমরা বসি। এরপরে চেষ্টা করছিলাম, পরে আব্দুল কাদেরের সাথে কথা হয় এবং আব্দুল কাদেরকে আমরা ইনফর্ম করি। আমার সাথে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক বর্তমান সভাপতি সৈয়দ মোহাম্মদ ফরহাদ ছিল, সাথে সিদ্ধাতুল্লাহ ভাই ছিল সাবেক সভাপতি, আমরা আরো 5-6 জন ছিলাম। তা আমরা বসে এই 9 দফাগুলো তখন ড্রাফট করি। এরপর আব্দুল কাদেরকে বলি, আব্দুল কাদের রাজি হয় এবং তার কিছু ইনপুট সে এখানে দেয়। তখন আব্দুল কাদের যে সাহস অবস্থা নিয়েছিল এবং সে রাজি হয়ে গেছিল, কারণ তখন এটা হলো 9 দফা, কারণ আমি একটা প্রেস রিলিজ দেওয়া, তখন এটা আগুন নিয়ে খেলা করার মতো। তো সে যে সাহসের পরিচয় দিয়েছিল, তো এটা অবশ্যই এই আমাদের পুরো আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট ছিল। তো আব্দুল কাদেরকে বলার সাথে সাথে আব্দুল কাদের রাজি হয়ে গেছিল। তো পরবর্তীতে আমরা 9 দফা গ্রুপ তৈরি করার পর অফলাইনে টেক্সট করে প্রথমে তাকে পাঠানো হয় এবং ফোনে বলা হয় এবং এর নামে সবার কাছে যাবে, এটা কনফার্ম করা হয়। তো পরবর্তীতে এই 9 দফা যখন আমরা দিব, তখন আমরা দেখতে পাচ্ছি, আমি প্রথমে জোহর নামাজ পড়ে ধানমন্ডি থেকে জনতার স্রোত শুরু হয়ে গেছে। মিছিল নিয়ে সবাই সায়েন্স থেকে কাটাবন এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং হাসিনার পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি করতেছিল, হেলিকপ্টার থেকে তখন গুলি করতেছিল এবং যাত্রাবাড়িতে ইতিমধ্যে মুক্তিকামী জনতা নেমে গেছে, রামপুরায় মুক্তিকামী জনতা নেমে গেছে, সাভারে অলরেডি মুক্তিকামী জনতা নেমে গেছে। এই সব কিছু আবার সমন্বয় করার জন্য আমরা একটা অফলাইন যোগাযোগের জন্য একটা নেটওয়ার্ক তৈরি করেছিলাম এবং এই অফলাইন যোগাযোগের জন্য আমাদের সিদ্ধাতুল্লাহ ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং পাশাপাশি আমাদের একটা ডকুমেন্টেশন টিম তখন থেকে আমরা রেডি করেছিলাম, যখন যেখানে যা কিছু হচ্ছে আমাদেরকে টেক্সট করে পাঠানো এবং সবকিছু ক্যাপচার করা। পাশাপাশি আমরা তখন আমাদের যে ইনফরমেশন আসতেছিল, প্রত্যেকটা হাসপাতালে লাশের সারি, ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতালে লাশের সারি। তো এই লাশগুলো যেন এটাকে লোকানোর চেষ্টা করা হচ্ছিল এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না। তখন এই তালিকাগুলো তৈরি করা এবং তাদের ট্রিটমেন্ট রিসিভ করা, এটার জন্য যতভাবে পারা যায় আমরা চেষ্টা করছিলাম। এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুমা নামাজ পড়ে যখন যারা মুসল্লিরা আসতেছিল, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা শাহবাগে অবস্থান করছিল।
ওই দিন মোল্লা ফারুক এহসান ভাই নাগরিক কমিটি ওনাকে হচ্ছে নির্যাতন করে শাহবাগ থানায় দেয়। সাথে আমাদের মিফতাহুল মারুফ নামে আরেকজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হামলা করার পর পরবর্তীতে সে দূরে চলে আসতে পারে। তখন আমরা সাংবাদিকদের ফোন দিই, কিন্তু কেউ সাহস করতে পারতেছিল না, খুবই ভীতিকর তখন ভয়াবহ একটা পরিস্থিতি ছিল। এই সময়ে আমরা 9 দফা গুলো তখন আব্দুল কাদের যেখানে ছিল তখন থেকে প্রথমত যেহেতু তার নামে যাবে সেফ হোমের ব্যবস্থা করা হয়, পাশাপাশি হচ্ছে ভিডিও আকারে নেওয়া হয়। এরপরে ওই যাত্রাবাড়ির ওই জায়গা থেকে বাইকে করে এই ভিডিও বার্তাগুলো নিয়ে আসা হয়, নিয়ে এসে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং দেশীয় যে মিডিয়াগুলো আছে সেখানে দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদেরকে ফোন করা হয়, তারাও জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাস সাংবাদিক তখন মেহেদি সোহান আমার সাথে সাক্ষাৎ হয় বাংলা মোটরে। তাদের কাছে আমরা হচ্ছে 9 দফার যে প্রিন্ট কপি এটা দিয়ে গ্রুপে সেন্ড করি। পাশাপাশি যে বাকি সাংবাদিক ছিল তাদের কাছে আমরা এই 9 দফা গ্রুপ প্রেরণ করি। এবং এটা খুব টাফ সিচুয়েশন ছিল, এখন যত সহজে আমি এক্সপ্লেন করতেছি অত সহজ ছিল না। জীবনের ঝুঁকি আমরা যখন করতেছিলাম পাশে দেখতে পাচ্ছি লাশের সারি আসতেছে, এই অবস্থায় আমাদের এই 9 দফা কর্মসূচিগুলো আমাদেরকে হচ্ছে সব জায়গায় ছড়িয়ে দিতে হয়েছে। এবং ওই সময় যখন 9 দফা গুলো দিচ্ছিলাম, ইন্টারেস্টিংলি আপনারা যদি ওই সময় স্যাটেলাইট মিডিয়াগুলো দেখেন ক্রমাগত তখন তারা প্রপাগান্ডা চালাচ্ছিল। তখন এই 9 দফাকে একটু মডারেট করে 8 দফা করা হয়েছে। 8 দফা করে হাসিনার ছাত্র হত্যার দায়ে নিয়ে হাসিনা জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এই অংশটাকে বাদ দিয়ে তারা 8 দফা তৈরি করে, যেটার মাধ্যমে তার আলটিমেটলি তার মস্তদের কিছু হবে না অথবা তার পার্টির কিছু হবে না। এবং এই 8 দফাকে তারা বিভিন্ন ভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে। কিন্তু আমরা আন্তর্জাতিক মিডিয়া এই জায়গায় প্রচুর হেল্প পেয়েছিলাম। আমাদের যে এআইপির অফিসে গিয়েছিলাম, ওই জায়গায় আমরা আমাদের হেল্প করেছিলাম। এবং ওই সময় ওখানে নেট ছিল, সব জায়গায় নেট না থাকলে ওইখানে নেট ছিল। এবং এর মাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আল জাজিরাতে 9 দফা ছাপায়, যার মাধ্যমে এটা এস্টাবলিশ হয়। এবং এই 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত প্রতিদিন আমরা অফলাইনে বিকাল 2:30 থেকে হচ্ছে 3:30টার মধ্যে আমরা প্রতিদিনই প্রেস রিলিজ পাঠাইছি। এবং আমার একটা নাম্বার এখনো আছে, ওই নাম্বার থেকে আমরা প্রতিদিনই ক্যাম্পাস সাংবাদিক থেকে শুরু করে সবাইকে আমরা এই 9 দফা এবং প্রতিদিনই কর্মসূচিগুলো আমরা পাঠাইছি। খুব কম সংখ্যক, প্রতিদিন 3-4টা পত্রিকা আসতো, বাকিগুলোতে বিভিন্ন ধরনের প্রপাগান্ডামূলক নিউজগুলো আসতো। তো একই সাথে পলিসি মেক করা, একই সাথে সবার সাথে সমন্বয় করা এবং মাঠ পর্যায়ে সমন্বয়, এই সব কিছুতে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু এখানে এগুলো খুবই তুচ্ছ। সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল এখানে আমাদের যাত্রাবাড়ির আমাদের শহীদদের, উত্তরা শহীদদের, রামপুরা শহীদদের, সারা দেশে আমাদের যে কৃষক, শ্রমিক, আপামর ছাত্র জনতা সমন্বয় থেকে শুরু করে ডান বাম পলিটিক্যাল পার্টির যারা নেতৃবৃন্দ আছে, ছাত্র নেতৃবৃন্দ আছে, তারা যেভাবে রাজপথে নেমে পড়েছিল মুক্তির দিশায়, এখানে তাদের মূল স্টেক, এখানে তাদের গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন। এর বাইরে আমরা ছোট কিছু কাজ করার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে। তো এইভাবে মোটামুটি আমাদের পুরো আন্দোলনটি যেটা হচ্ছে, আর অনেক হিস্ট্রি আছে। এবং যখন আরেকটু আমি শেয়ার করি, যখন হলো আব্দুল কাদের নামে লাগাতার 3 দিন 22 তারিখ পর্যন্ত যখন প্রেস রিলিজ গেল, আব্দুল কাদেরকে হন্য হয়ে এজেন্সির লোকরা খুঁজতেছিল সে কোথায় আছে, কোথা থেকে এগুলো আসছে, বারবার এত প্রেশার ক্রিয়েট করার পর প্রতিদিন প্রেস রিলিজ আসতেছে। তখন আমরা চিন্তা করলাম আমরা আমরা মুখপাত্র তৈরি করে রাখবো যার নামে প্রেস রিলিজ যাবে দ্বিতীয় সারি সমন্বয়কদের মধ্যে। তখন আব্দুল হান্নান মাসুদকে আমাদের বিশ্ববিদ্যালয় আব্দুল নাসিম ওর সাথে যোগাযোগ করে, ওর বাড়ির সাথে আব্দুল হান্নান মাসুদের বাড়ি, এবং ওর ভাই আব্দুল গাফফার জিশান সে ছাত্রদল করতো, তার সাথে আমার যোগাযোগ হয়। পরবর্তীতে তার থ্রুতে আমরা আব্দুল হান্নান মাসুদকে রিচ করতে পারি। পরবর্তীতে আব্দুল হান্নান মাসুদকে 22 তারিখ থেকে আমরা সেফ হোমে রাখার ব্যবস্থা করেছিলাম। এই 22 তারিখ থেকে পরবর্তীতে জিশান আব্দুল হান্নান মাসুদের সাথে ছিল এবং ওইখান থেকে 25 তারিখ পর্যন্ত একসাথে বিভিন্ন বাসায় ছিল। পরবর্তীতে 26 তারিখ থেকে তো সাইর ভাই তার একটা লেখার মধ্যে মোটামুটি ঘটনাগুলো উল্লেখ করেছেন। তারা যখন হাসপাতালে ছিল, হাসপাতালে থাকা অবস্থা তাদেরকে এজেন্সি পুরোপুরি ঘিরে ফেলে। পরবর্তীতে ওইখান থেকে বের করাটা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। তখন জিশান এবং জিশান এবং মোসাদ্দেক এই দুজনকে আমি পাঠাই। তাদেরকে আমরা গণহত্যার যে গত এক সপ্তাহে 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার যে ডকুমেন্টেশন গুলো আছে এবং শহীদদের আমরা একটা তালিকা করেছিলাম, সেই তালিকা সহ হাসপাতালে পাঠাই। এবং কোয়েত মন্ত্রী হাসপাতালে আমাদের আশেপাশে যারা জনশক্তি ছিল তাদেরকে আমরা নক করি, তারা ওখানে যায়। পরবর্তীতে অ্যাম্বুলেন্স নিয়ে আসে 3টা। এরপর ওইখান থেকে প্রথমে প্ল্যান ছিল ওখানে একটা প্রেস কনফারেন্স করা, কিন্তু সামগ্রিক পরিবেশ পরিস্থিতি সব মিলে ওই কনফারেন্স করার মতো অবস্থা ছিল না। এবং ওই দিন দুপুরের দিকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে নাহিদ, আসিফ এবং আবু বকর মজুমদারকে আবার ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়। এই অবস্থায় যদি আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার
তাদেরকে যদি তুলে নিয়ে যাওয়া হয় তখন আন্দোলনটা চালানো অনেক কঠিন হয়ে যেতে পারে। তখন আমাদের সাথে চ্যালেঞ্জিং ছিল দ্বিতীয় সারি যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ রুমে নিয়ে যাওয়া। তো এই অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়ার পরে অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে একই সময় যোগাযোগ করতে হয়েছে। পরবর্তী তাদেরকে সেফ রুমের বর্ণনা সাহেব ভাই দিয়েছেন। তো একই সাথে সাহেব ভাই সহ আরো অনেকগুলো স্টেক হোল্ডার এখানে আমাদেরকে হেল্প করেছে। তো সামগ্রিকভাবে সবার স্বতঃস্ফূর্ত কোঅপারেশনের মাধ্যমে এবং সমন্বয়করা যে সাহসিকতা দেখিয়েছে, এই সাহসিকতার মাধ্যমে তাদের চাইলে তারা নেগোশিয়েট করতে পারত, কিন্তু নেগোশিয়েট করে না। তারা সাহসিকতার মাধ্যমে এবং আমাদের শহীদদের তাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে, ফতে গণভবনের মাধ্যমে আজকে আমরা প্রেসিডেন্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো এখানে লম্বা স্টোরি আমি লিখতেছি ইনশাআল্লাহ। এবং আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই এই স্টোরির একটা অংশ। এখানে যারা আছেন প্রত্যেকেই আপনারা আপনাদের জায়গা থেকে আন্দোলন করেছেন, পলিসি মেক করেছেন। এই আন্দোলনটা 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এটা কোনো একক ব্যক্তির এখানে কোনো আন্দোলন না। এটা দেশের আলেম ওলামা থেকে শুরু করে ডান বাম পলিটিক্যাল পার্টি, সমন্বয়, কৃষক, শ্রমিক, কওমি আলিয়া, পাবলিক প্রাইভেট, রিক্সা চালক থেকে শুরু করে শ্রমিক, এই সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে, সবার স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। সুতরাং এটাকে যেন আমরা কোনো একটা একক গ্রুপের মধ্যে আমরা যেন সীমাবদ্ধ না করি। আমরা যে যা করেছি, যা দেখেছি, আমরা আমাদের জায়গা থেকে আমরা শেয়ার করবো, যেন এখানে মিথ্যা ইতিহাস রচিত না হয়। একটা গ্রুপ এটাকে মিথ্যা ইতিহাস রচনা করার চেষ্টা করছে এবং এটাকে কুরাপ্টেড করার চেষ্টা করছে, আমরা এটা হইতে দেব না। সত্য জানার অধিকার সবার আছে, সেই সত্যকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। তো এই সত্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের যে শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।